এখন আমরা আলোচনা করব এনসিএফ 2005 নিয়ে, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এটা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করা যাক। বেসিক আইডিয়া অফ এনসিএফ, অর্থাৎ এনসিএফ সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা এখন আমরা দেখব। প্রথমেই দ্য ফুল ফর্ম অফ এনসিএফ ইজ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এনসিএফের ফুল ফর্ম হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা। দ্বিতীয়ত, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক পাবলিশড বাই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে এনসিএফ বা জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা পাবলিশড হয় কোন সংস্থার মাধ্যমে? এনসিইআরটির মাধ্যমে। এনসিইআরটি হলো কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ইট ওয়াজ ফর্মুলেটেড in 1975, 1988 and last 2005, অর্থাৎ এনসিএফ 2005 ফর্মুলেট হওয়ার আগে আরও তিনবার ফর্মুলেট করা হয়েছিল। 1975-এ, তারপরে 1988 এবং তারপর 2000 এবং শেষে 2005-এ এনসিএফ ফর্মুলেট করা হয়। এবার আমরা এনসিএফ 2005 সম্পর্কে দেখব। এনসিএফ 2005, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 ইজ দ্য ফোর্থ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এটা কততম? না, চতুর্থতম এনসিএফ, যেটা পাবলিশড হয় 2005। কিসের দ্বারা? বাই এনসিইআরটির মাধ্যমে। ইটস প্রেডিসেসর ওয়ার পাবলিশড ইন 1975, 1988 অ্যান্ড 2000। এর আগে আরও তিনবার এনসিএফ ফর্মুলেট করা হয় বা পাবলিশ করা হয়, 1975-এ, 1988-তে এবং 2000-এ। দ্বিতীয়ত, দ্য এনসিএফ ইজ আ গাইডলাইন ফর সিলেবাস, টেক্সট বুক অ্যান্ড টিচিং ফর স্কুল অ্যান্ড দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া। এনসিএফ 2005টা কি? ভারতবর্ষের হোল যে এডুকেশন সিস্টেম, সমস্ত পুরো যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে একটা গাইডলাইন প্রদান করে থাকে এবং শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, টেক্সট বুক, টিচিং, সিলেবাস সম্পর্কে একটা গাইডলাইন এনসিএফ প্রদান করে থাকে। তৃতীয়ত, ইট হ্যাজ বেসড অন প্রিভিয়াস গভর্নমেন্ট রিপোর্ট লার্নিং উইদাউট বার্ডেন অ্যান্ড ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 to 1992 অ্যান্ড ফোকাস গ্রুপ ডিসকাশন। এই যে 2005-এর যে এনসিএফ, এটা কিসের ভিত্তিতে তৈরি হয় বা কোন রিপোর্টের ভিত্তিতে তৈরি হয়? লার্নিং উইদাউট বার্ডেন, এবং ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 থেকে 1992-এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই সমস্ত বিষয়ের ভিত্তিতে, এবং ফোকাস গ্রুপ ডিসকাশন, এই তিনটির ভিত্তিতে এই এনসিএফ 2005 ফর্মুলেট করা হয়। তারপর, আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ প্রফেসর ইয়াসপাল, দ্য ন্যাশনাল স্টিয়ারিং কমিটি ওয়াজ এস্টাবলিশড। আফটার মাচ ডিসকাশন ইট ওয়াজ পাসড ইন দ্য সিএবিই অন সেপ্টেম্বর 2005। অর্থাৎ এনসিএফ তৈরির জন্য একটা স্টিয়ারিং কমিটি তৈরি করা হয়। সেই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন প্রফেসর ইয়াসপাল, যার রিপোর্ট ছিল লার্নিং উইদাউট বার্ডেন। সেই রিপোর্টের ভিত্তিতে এবং ওই স্টিয়ারিং কমিটির ডিসকাশনের ভিত্তিতে সিএবিই, অর্থাৎ সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন, কী করে না 2005 সালের সেপ্টেম্বর মাসে এই এনসিএফ 2005টাকে পাশ করে। তারপর, ইট ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু 22 ল্যাঙ্গুয়েজ। এটা 22টি ভাষায় ট্রান্সলেট করা হয়। এই 2005 যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা 22টি ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল, অ্যান্ড ইনফ্লুয়েন্সড দ্য সিলেবাস ইন 17 স্টেট। 17টা স্টেটের কারিকুলামকে এই এনসিএফ প্রভাবিত করেছিল, বা 17টা স্টেটের কারিকুলামের মধ্যে এই 2005-এর যে এনসিএফ, সেটাকে প্রমোট করা হয়েছিল, এবং প্রমোট করার জন্য এনসিইআরটি প্রত্যেকটা স্টেটকে 10 লাখ করে
টাকা দিয়েছিল কি করার জন্য না সেই সমস্ত স্টেটের কারিকুলামের মধ্যে এনসিএফটাকে প্রমোট করার জন্য। তারপর এনসিএফ 2005 হ্যাজ বিন লিস্টেড ইন 8 শিডিউল অফ কনস্টিটিউশন, অর্থাৎ এই যে এনসিএফ 2005 এটা ভারতীয় সংবিধানের 8তম শিডিউলে 8তম শিডিউলে রয়েছে। তারপর দ্য এক্সারসাইজ ইজ বিইং এক্সিকিউটেড উইথ দ্য সাপোর্ট অফ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং, অর্থাৎ এসসিআরটি, অর্থাৎ রাজ্য স্তরে এনসিআরটির যে সমস্ত সংস্থাগুলো আছে, অর্থাৎ এসসিআরটি যেগুলোকে বলা হয় স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এসসিআরটি এবং ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং, এই দুটো সংস্থা বা এই সংস্থাগুলিই এই এনসিএফটাকে প্রমোট করতে বা এক্সিকিউট করতে সাহায্য করে। এবার আমরা দেখব পার্সপেক্টিভ অফ এনসিএফ। এনসিএফের যে সমস্ত পার্সপেক্টিভগুলি ছিল সেগুলো প্রথমে টু শিফট লার্নিং ফ্রম রুট মেথড, লার্নিংটাকে কেমন করতে হবে, রুট মেথডকে পরিবর্তন করিয়ে শিখনটাকে অনেক বেশি কর্মমুখী, অনেক বেশি সক্রিয় ভিত্তিক করতে হবে, অর্থাৎ রুট মেথড অর্থাৎ মুখস্থ বিদ্যাটাকে সরিয়ে দিয়ে শিক্ষাকে অনেক বেশি বা শিখনকে অনেক বেশি সক্রিয় করতে হবে। দ্বিতীয়ত কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, নলেজ বা জ্ঞান, শিক্ষার্থীর জ্ঞান নির্মাণ করবে কিসের ভিত্তিতে, স্কুলের বাইরের পরিবেশ থেকে, শুধুমাত্র স্কুলের পরিবেশ থেকে জ্ঞান নির্মাণ করবে না, স্কুলের সাথে সাথে স্কুলের বাইরের যে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বা বাস্তবিক যে নলেজ তার ভিত্তিতে শিক্ষার্থী কী করবে, তার নলেজটাকে বিকশিত করবে। তৃতীয়ত টু ইন্টিগ্রেট এক্সামিনেশন ইনটু ক্লাসরুমের মধ্যে যে এক্সামিনেশন সিস্টেম আছে, পরীক্ষার যে ব্যবস্থা আছে সেটা কেমন হবে, ইট মোর ফ্লেক্সিবল, অর্থাৎ এটা অনেক বেশি ফ্লেক্সিবল হবে, যে যাতে শিক্ষার্থীর কাছে সেই পরীক্ষা ব্যবস্থাটা একটা বাধাস্বরূপ না হয়ে দাঁড়ায়। চতুর্থত কি টু রিচ দ্য কারিকুলাম সো দ্যাট ইট গোজ বিয়ন্ড টেক্সট বুক, অর্থাৎ কারিকুলাম শুধুমাত্র টেক্সট বুকের মধ্যে সীমিত থাকবে না, এটা টেক্সট বুকের বাইরে গিয়ে বাস্তবিক অভিজ্ঞতা ভিত্তিক একটা কারিকুলাম তৈরি হবে। পঞ্চমত নার্চারিং অ্যান্ড ওভার রিডিং আইডেন্টিটি ইনফর্মড বাই কেয়ারিং কনসার্নড উইথিন দ্য ডেমোক্রেটিক পলিটি অফ কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এই ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করতে গেলে যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর থাকা প্রয়োজন, একজন ব্যক্তি হিসাবে সেই সমস্ত গুণ বা বৈশিষ্ট্যগুলোকে শিক্ষার্থীর মধ্যে যাতে ডেভেলপ হয় সেদিকে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো নার্চার করতে হবে বা সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার যাতে ডেভেলপ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই গেল এনসিএফের পার্সপেক্টিভ। এবার আমরা দেখব এনসিএফ ফোকাসেস অন, অর্থাৎ এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কোন কোন বিষয়ের প্রতি ফোকাস করে। প্রথমেই লার্নিং উইদাউট বার্ডেন, অর্থাৎ শিক্ষা কেমন হবে না কোনো বাধাহীন হবে, বাধা ছাড়া। টু মেক লার্নিং আ জয়ফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড মুভ অ্যাওয়ে ফ্রম টেক্সট বুক, শিক্ষা টেক্সট বুকের বাইরে গিয়ে একটা জয়ফুল বা একটা আনন্দদায়ক পরিবেশে শিক্ষা অর্জন করা হবে বা শিক্ষা অর্জিত হবে। টু বি এ বেসিক ফর এক্সামিনেশন অ্যান্ড টু রিমুভ স্ট্রেস ফ্রম চিলড্রেন, এবং পরীক্ষা এই যে পরীক্ষা ব্যবস্থাটা শিক্ষার্থীর ক্ষেত্রে যেন কোনো স্ট্রেসের কারণ হয়ে না দাঁড়ায় বা যেন কোনো বাধাস্বরূপ হয়ে না দাঁড়ায় সেদিকে ফোকাস করা হবে। দ্বিতীয়ত ডেভেলপ চাইল্ড সেন্ট্রিক যে অ্যাপ্রোচ বা শিশুকেন্দ্রিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী সে নিজের মতো করে সক্রিয়ভাবে নিজে থেকে শিখবে, এই অ্যাপ্রোচকে বা শিক্ষার্থীকে আগে গুরুত্ব দিতে হবে, এই অ্যাপ্রোচকে ডেভেলপ করতে হবে। অ্যান্ড প্রমোট ইউনিভার্সাল এনরোলমেন্ট অ্যান্ড রিটেনশন আপ টু দ্য এজ অফ 14, এবং প্রমোট করতে হবে কি
না ইউনিভার্সাল এনরোলমেন্ট, অর্থাৎ সবাই যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। হ্যাঁ, দেশের সমস্ত স্টুডেন্ট বা সমস্ত শিশু বা শিক্ষার্থী যাতে এনরোল করতে পারে শিক্ষাক্ষেত্রে, এবং শুধুমাত্র এনরোল নয়, তারা যাতে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষাটাকে চালিয়ে যেতে পারে, বা তাদেরকে স্কুলে 14 বছর বয়স পর্যন্ত তাদেরকে স্কুলে ধরে রাখতে হবে, এবং 14 বছর বয়স পর্যন্ত অর্থাৎ এলিমেন্টারি লেভেল পর্যন্ত শিক্ষা দান করতে হবে, এবং তার ব্যবস্থার কথা এনসিএফে বলা হয়েছে। তৃতীয়ত, টু ইনকালকেট দ্য ফিলিং অফ ওয়াননেস, ডেমোক্রেসি অ্যান্ড ইউনিটি ইন দ্য স্টুডেন্ট। শিক্ষার্থীর মধ্যে ওয়াননেস অর্থাৎ একতা, ডেমোক্রেসি গণতন্ত্র এবং ইউনিটি ঐক্যবোধের এই সমস্ত ফিলিংসগুলোকে ডেভেলপ করতে হবে, ইনকালকেট করতে হবে, যাতে এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা শিক্ষার্থী সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সঠিকভাবে বসবাস করতে পারে। তার বসবাসের জন্য প্রয়োজনীয় এই যে গুণগুলো, একতা, গণতন্ত্র বা ঐক্যবোধ, এই গুণগুলো বিকশিত যাতে হয় সেদিকে হচ্ছে এনসিএফ ফোকাস করে। চতুর্থত, ইট ফোকাসেস অন কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এই এনসিএফটা বা এনসিএফ 2005 কিসের উপর ফোকাস করে তৈরি হয়, বা কোন চিন্তাভাবনার উপরে? শিক্ষার্থীর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ শিক্ষার্থী জ্ঞানের নির্মাণ সে নিজে থেকেই করবে, সে নিজে থেকেই নিজের জ্ঞানের নির্মাণ করবে, সে নিজে থেকেই শিখবে। হ্যাঁ, এই চিন্তাভাবনা বা এই অ্যাপ্রোচকে লক্ষ্য রেখে এনসিএফ 2005 হচ্ছে তৈরি করা হয়। তারপর, with respect of social context, NCF 2005 has ensured that irrespective of caste, creed, religion and sex, all are provided with a standard curriculum। অর্থাৎ কারিকুলাম কনস্ট্রাকশনের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস বা সেক্স, কাস্ট এগুলোকে এগুলোর উপরে বেশি প্রাধান্য না দিয়ে নিরপেক্ষ থেকে সমস্ত স্তরের শিক্ষার্থীর জন্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত স্তরের শিক্ষার্থীর জন্য, বা সবাই যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই রকম একটা স্ট্যান্ডার্ড লেভেলের কারিকুলাম কনস্ট্রাক্ট করতে হবে। তারপর শেষে বলা হয়েছে জেপি নায়েক, অর্থাৎ জেপি নায়েক ছিলেন যে স্টিয়ারিং কমিটি বা এনসিএফ তৈরির জন্য যে কমিটি তৈরি হয় সেই কমিটির একজন বিশেষ সদস্য ছিলেন জেপি নায়ক, যিনি কী করেন? ডিসক্রাইব অ্যাজ এ এক্সক্লুসিভ ট্রায়াঙ্গেল ফর ইন্ডিয়ান এডুকেশন। ভারতীয় শিক্ষা ব্যবস্থার জন্য একটা এক্সক্লুসিভ, একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের একটা ট্রায়াঙ্গেল তৈরি করেন, যেখানে তিনটে অ্যাঙ্গেলে কিসের কথা বলেছে? ইকুয়ালিটি অর্থাৎ সমতা, অর্থাৎ সবার জন্য শিক্ষা এবং সবাই সমানভাবে শিক্ষা অর্জন করবে বা শিক্ষা গ্রহণ করবে। কোয়ালিটি, গুণগত শিক্ষা গ্রহণ করবে, এবং শিক্ষার পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটি যাতে বাড়ে, অর্থাৎ সবাই যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সাক্ষরতার হার যাতে বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে। এই তিনটে দিককে লক্ষ্য রেখে একটা ট্রায়াঙ্গেল প্রস্তুত করে কে না জেপি নায়ক। এবার আমরা দেখব কমন সোর্সেস অফ ফিজিক্যাল ডিসকমফোর্ট, অর্থাৎ কমন ডিসকমফোর্ট বলতে, ফিজিক্যাল ডিসকমফোর্ট বলতে শিক্ষাক্ষেত্রে ফিজিক্যালি যে সমস্ত বাধা বা শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বাধা দেখা গেছে বা আলোচনার ভিত্তিতে উঠে এসেছে, সেই সমস্ত বাধাগুলো যাতে দূর হয় বা সেই সমস্ত বাধাগুলো কি সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই সমস্ত বাধাগুলি যাতে পরবর্তীকালে না হয় তার ভিত্তিতে আমাদের পরবর্তীকালে বা সেগুলো যাতে না হয় সেই দিকের উপর লক্ষ্য রেখে এনসিএফ 2005 তৈরি হয়। এবং সেই যে বাধাগুলো, সেই বাধাগুলো কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে লং ওয়াক টু স্কুল, অর্থাৎ স্কুলে যাওয়ার জন্য যে অধিক রাস্তা যেতে হয়, প্রত্যেকটা শিক্ষার্থীর স্কুলে যেতে গেলে অনেকটা বেশি রাস্তা যেতে হয়। অর্থাৎ যখন এনসিএফ তৈরি হয় সেই সময় দেখা গেছে যে প্রত্যেকটা শিক্ষার্থীকে তার কাছাকাছি, বাড়ির কাছাকাছি স্কুলে যেতে গেলেও যথেষ্ট পায়ে হেঁটে তাকে স্কুলে যেতে হতো, এবং সেটা ছিল শিক্ষার্থীর কাছে একটা বাধা স্বরূপ। তো সেই দিকটাকে লক্ষ্য রাখতে হবে, বা এই
লং যে রাস্তা বা এই যে অনেকটা পথ হেঁটে যাওয়া, এই বাধাটাকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত কি, হেভি স্কুল ব্যাগ, অর্থাৎ স্কুল ব্যাগের যে ভার সেটা যাতে অতিরিক্ত না হয়, অর্থাৎ স্কুল ব্যাগ যাতে বইয়ের ভারে বেশি ভারী না হয়, অর্থাৎ বই যাতে কম সংখ্যক হয়, হ্যাঁ, সেটা যেন শিক্ষার্থীর ক্ষেত্রে বাধাস্বরূপ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, বা সেটা হচ্ছে আর একটা বাধা। তৃতীয়ত, ল্যাক অফ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং সাপোর্ট বুক ফর রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যা, সেই সমস্যাটা একটা শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ইনক্লুডিং সাপোর্ট বুক ফর রিডিং অ্যান্ড রাইটিং, বইয়ের ক্ষেত্রে যে সমস্যা, পর্যাপ্ত পরিমাণে বইয়ের একটা সমস্যা দেখা গেছে, এই সমস্ত সমস্যাগুলো বা ডিসকমফোর্টগুলো দেখা গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, badly designed furniture that gives children inadequate back support and cramp their legs and knees, অর্থাৎ ফার্নিচারের ক্ষেত্রে যে সমস্যা, অর্থাৎ শিক্ষার্থীর বসার জন্য যে সমস্যা দেখা গেছে, বা শিক্ষার্থীর যে স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশটা যথোপযুক্ত না, যেটা শিক্ষার্থীর কাছে কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে, এই সমস্ত বাধাগুলো হচ্ছে এনসিএফে লক্ষ্য রাখা হয়েছে। তারপরে হচ্ছে টাইম টেবিল দ্যাট ডু নট গিভস ইয়াং চিলড্রেন এনাফ ব্রেকস টু স্ট্রেচ, মুভ অ্যান্ড প্লে, অ্যান্ড দ্যাট ডিপ্রাইভ ওল্ডার চিলড্রেন অফ প্লে, স্পোর্টস টাইম, অ্যান্ড এনকারেজ গার্ল অফ আউট, অর্থাৎ শিক্ষার্থীদের টাইম টেবিল, স্কুলের যে টাইম টেবিল, সেই টাইম টেবিলের ক্ষেত্রে সঠিক পরিমাণ বা যথেষ্ট পরিমাণ রিসেসের ব্যবস্থা নেই, বা যথেষ্ট পরিমাণে অবকাশের ব্যবস্থা নেই সেই দিকগুলো, বা খেলাধুলার ব্যবস্থা নেই সেই দিকগুলো হচ্ছে একটা বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং তারপরে আর একটা কি না, স্পেশালি ফর গার্ল, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কি দেখা গেছে না, অ্যাবসেন্স অফ টয়লেট অ্যান্ড স্যানিটারি রিকোয়ারমেন্ট, অর্থাৎ টয়লেটের বা স্যানিটাইজেশনের যে সমস্যা বা রিকোয়ারমেন্ট, স্যানিটারি যে রিকোয়ারমেন্ট আছে, সেই সমস্ত বাধাগুলোর জন্য এনসিএফ 2005-এ বলা হয়েছে যে এই সমস্ত বাধাগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, এবং এগুলো যাতে পরবর্তীকালে না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কারিকুলাম কনস্ট্রাক্ট করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর শেষে আরেকটা বলছে কর্পোরাল পানিশমেন্ট, বেটিং, অকার্ড ফিজিক্যাল পশ্চার, অর্থাৎ কর্পোরাল পানিশমেন্টকে হচ্ছে তুলে দিতে হবে। কর্পোরাল পানিশমেন্ট অর্থাৎ ওই সময় যে মারধরের একটা ব্যাপার ছিল, অর্থাৎ শিক্ষার্থীকে জোর করে যে কোনো জিনিস শিখতে বাধ্য করা হতো, এই ব্যাপারটাকে এটা একটা শিক্ষাক্ষেত্রে বাধাস্বরূপ হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জন্য। এই জিনিসগুলোকে এনসিএফে তুলে ধরা হয়েছে ফিজিক্যাল ডিসকমফোর্ট হিসাবে শিক্ষার্থীর জন্য। এবার আমরা দেখব এই সমস্ত যে ফিজিক্যাল ডিসকমফোর্টগুলো দেখা গেছে, সেই ফিজিক্যাল ডিসকমফোর্টের ভিত্তিতে এনসিএফ 2005 কিছু গাইডলাইন প্রদান করেছে, যার ভিত্তিতে যে গাইডলাইন বা গাইডিং প্রিন্সিপালের ভিত্তিতে এনসিএফ হচ্ছে কনস্ট্রাক্ট করা হয়। প্রথম গাইডিং প্রিন্সিপাল কি, কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, অর্থাৎ নলেজ কনস্ট্রাক্ট হবে কিসের মাধ্যমে, পারিপার্শ্বিক পরিবেশ, বাস্তবিক পরিবেশের ভিত্তিতে। শুধুমাত্র ক্লাসরুমের যে নলেজ, সেই নলেজের ভিত্তিতে শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে না, তার সঙ্গে সঙ্গে সেই নলেজকে যাতে সে পারিপার্শ্বিক পরিবেশে বা বাস্তবিক পরিবেশে সে ব্যবহার করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে, বা সেই দিকে লক্ষ্য রেখে কারিকুলামকে কনস্ট্রাক্ট করতে হবে। দ্বিতীয়ত কি, এনশিওরিং দ্য লার্নিং শিফটেড অ্যাওয়ে ফ্রম রোট মেথড, লার্নিংকে কী করতে হবে, রোট মেথড থেকে বের করে নিয়ে গিয়ে লার্নিংকে জয়ফুল অ্যাক্টিভিটির মাধ্যমে করাতে হবে, বা লার্নিং হবে জয়ফুল অ্যাক্টিভিটি, একটা আনন্দদায়ক পরিবেশে। তৃতীয়ত কি, এনরিচিং দ্য কারিকুলাম টু প্রোভাইড ফর ওভারঅল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন রেদার দ্যান রিমেনিং টেক্সট বুক সেন্ট্রিক, অর্থাৎ
টেক্সট বুক সেন্ট্রিকের বাইরে গিয়ে শিক্ষার্থীর ওভারঅল ডেভেলপমেন্টের, শুধুমাত্র টেক্সট বুক সেন্ট্রিক বলতে শুধুমাত্র মেন্টাল ডেভেলপমেন্টের বাইরে গিয়ে শিক্ষার্থীর ওভারঅল ডেভেলপমেন্টের সাহায্য করতে হবে, অর্থাৎ কারিকুলাম সেই রকমভাবে কনস্ট্রাক্ট করতে হবে। তারপর চতুর্থত কী বলছে, মেকিং এক্সামিনেশন মোর ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টিগ্রেটেড ইনটু দ্য ক্লাসরুম লাইফ, অর্থাৎ এক্সামিনেশন বা পরীক্ষা ব্যবস্থা কী হবে, অনেকটা ফ্লেক্সিবল হবে, শিক্ষার্থীর কাছে অনেকটা বেশি আনন্দদায়ক হবে, শিক্ষার্থী সে তার মতো করে পরীক্ষা দিতে পারবে এবং সেটা কী হবে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে, সমন্বয়ধর্মী। বর্তমানে যে সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন, এই যে চিন্তাভাবনা, এগুলো হচ্ছে কি এই এনসিএফ 2005-এর চিন্তাভাবনা। এই রকমভাবে পরীক্ষার ক্ষেত্রেও একটা পরিবর্তন আনতে হবে। তারপর শেষে কি বলছে, নার্চারিং অ্যান্ড ওভার রিডিং আইডেন্টিটি ইনফর্মড বাই কেয়ারিং কনসার্নড উইথ দ্য ডেমোক্রেটিক পলিটি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ আগেই যেটা বলেছে যে গণতান্ত্রিক পরিবেশ, ভারতের মতো একটা গণতান্ত্রিক পরিবেশে থাকার জন্য যে সমস্ত গুণ বা যে সমস্ত দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো যাতে নার্চার হয় সেদিকে এনসিএফ 2005 লক্ষ্য রাখে বা এনসিএফ 2005-এ সেগুলোর প্রতি লক্ষ্য রেখে কারিকুলাম কনস্ট্রাক্টের কথা বলে। এবার আমরা দেখব লার্নিং অ্যান্ড নলেজের ক্ষেত্রে এনসিএফ কী বলেছে। প্রথমে, কারিকুলাম শুড ফোকাসড on the holistic development of the student to enhance physical and mental development in individual, অর্থাৎ কারিকুলাম কেমন হবে না, শিক্ষার্থীর হলিস্টিক ডেভেলপমেন্ট, সর্বাঙ্গীন বিকাশ সাধনে সহায়ক হবে, যা শুধুমাত্র ফিজিক্যাল বা যা শুধুমাত্র মেন্টাল ডেভেলপমেন্টে সাহায্য করবে না, সেটা একত্রে ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে হলিস্টিক ডেভেলপমেন্ট যাতে হয় সেই রকমভাবে কারিকুলাম সেই দিকে ফোকাস করবে। দ্বিতীয়ত, ইনক্লুসিভ এডুকেশন শুড বি গিভেন প্রায়োরিটি, শিক্ষার ক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশনকে প্রায়োরিটি দিতে হবে, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ সমস্ত ধরনের শিক্ষার্থী, সেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ হতে পারে বা বিশেষ ধর্মী শিক্ষার্থীরা, যারা নর্মাল শিক্ষার্থীদের থেকে একটু আলাদা, সেই সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে জেনারেল বা সাধারণ ধর্মী শিক্ষার্থীদের একসঙ্গে শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে জোর দিতে হবে। তৃতীয়ত, কনস্ট্রাকটিভ লার্নিং হ্যাজ টু বি পার্ট অফ দ্য কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা, যেটা আগেই বললাম যে শিক্ষার্থীরা নিজের জ্ঞান নিজে নির্মাণ করবে, সেই রকমভাবে কারিকুলামকে কনস্ট্রাক্ট করতে হবে। চতুর্থত, সিচুয়েশান অ্যান্ড অপরচুনিটিস হ্যাভ টু বি ক্রিয়েটেড ফর স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বা সুবিধাগুলো যেন শিক্ষার্থীর ফলে হয় বা শিক্ষার্থীর কাছে শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষার যে পরিবেশ সেটা যেন শিক্ষার্থীর অনুকূলে হয়, সেই দিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। তারপর, স্টুডেন্ট হ্যাভ টু বি এনকারেজ টু ইন্টারাক্ট উইথ পিয়ার্স, টিচার্স অ্যান্ড ওল্ডার পিপল, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে সমস্ত ধরনের শিক্ষার্থী বা সবার সঙ্গে, তার বন্ধুদের সঙ্গে, টিচার শিক্ষকের সঙ্গে এবং সমস্ত টাইপের মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, সেই রকম নলেজ কারিকুলামে থাকবে। এবং দ্য ফাউন্ডেশন শুড বি লেড স্ট্রং অ্যান্ড ফার্ম, অর্থাৎ ফাউন্ডেশন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে বেস, সেই বেসটা অনেক স্ট্রং হবে। এভরি স্টেজেস অফ ডেভেলপমেন্ট শুড প্রোভাইড আ স্পেস ফর চিলড্রেন টু এক্সপ্লোর দ্য ডেভেলপ রেশনাল থিঙ্কিং, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নলেজ, অর্থাৎ শিক্ষার প্রত্যেকটা স্তরে বা বিকাশের ডেভেলপমেন্টের প্রতিটা স্টেজে শিক্ষার্থীর বিকাশ যাতে সঠিকভাবে হয়, ডেভেলপমেন্ট, তার যে চিন্তা শক্তি, ভাষা বা নলেজের ডেভেলপমেন্ট যাতে সঠিকভাবে হয়, সেই দিকে লক্ষ্য রেখে কারিকুলামকে ফর্মুলেট করতে হবে। তারপর শেষে বলছে, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড ইনফরমেশন অ্যাজ নলেজ, স্টুডেন্ট ক্রিয়েট ওন নলেজ বাই হিজ অর হার ওন, অর্থাৎ ইনফরমেশনকে নলেজের সঙ্গে
এক করে দিলে হবে না, অর্থাৎ লার্নিং হবে জ্ঞান অর্জন, অর্থাৎ বাস্তবিক জ্ঞান অর্জনের মাধ্যমে। শুধুমাত্র তথ্য আহরণ করার মাধ্যমে জ্ঞান অর্জন হবে না, জ্ঞান অর্জন হবে বাস্তবিক পরিবেশ পরিস্থিতি এবং শিক্ষার্থী নিজে থেকেই সে তার জ্ঞান অর্জনে সক্ষম হবে, সক্রিয়ভাবে সে জ্ঞান অর্জন করবে। এইগুলো হচ্ছে লার্নিং এবং নলেজের ক্ষেত্রে এনসিএফে বলা হয়। এরপর সাবজেক্টের ক্ষেত্রে এনসিএফ কয়েকটা সাবজেক্টের কথা বলে। সেই সাবজেক্টগুলো কী কী? ল্যাঙ্গুয়েজ, ভাষা, ম্যাথমেটিক্স, গণিত, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সমাজবিদ্যা, আর্ট এডুকেশন, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, স্টাডি অফ পিস অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। এই 8-9টা সাবজেক্ট হচ্ছে পাঠ্যক্রমের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার কথা বলে এনসিএফ 2005। এবার আমরা এই প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখব। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এনসিএফ কী বলেছে? 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে এনসিএফ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছে। সেই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদার টাং অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম ভাষা, শিক্ষার্থীর প্রথম ভাষা হবে মাদার টাং মাতৃভাষা অথবা তার আঞ্চলিক ভাষা, অর্থাৎ সে যে ভাষায় কথা বলে বা তার মাতৃভাষা যেটা সেটাই হবে তার প্রথম ভাষা। দ্বিতীয় ভাষা হিসেবে থাকবে দ্য হিন্দি স্পিকিং স্টেট, অর্থাৎ হিন্দি ভাষীদের জন্য দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইল বি আদার মডার্ন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অর ইংলিশ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে হিন্দিভাষীদের জন্য ইংলিশ অথবা অন্য কোনো মডার্ন ল্যাঙ্গুয়েজ, এবং নন হিন্দি স্পিকিং স্টেট অর্থাৎ নন হিন্দিভাষীদের জন্য থাকবে হিন্দি অথবা ইংলিশ। থার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ অর a modern Indian language not studied as the second language, অর্থাৎ থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে ইংলিশ অথবা অন্য কোনো ভারতীয় আধুনিক ভাষা যা সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করেনি। অর্থাৎ ত্রিভাষা সূত্র এখানে মানার কথা বলা হয়েছে। ত্রিভাষা সূত্রটা কি? প্রথম ভাষা থাকবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, দ্বিতীয় ভাষা থাকবে ইংলিশ অথবা হিন্দি, এবং এই ইংলিশ অথবা হিন্দির ক্ষেত্রে যারা হচ্ছে হিন্দিভাষী তাদের জন্য থাকবে ইংলিশ অথবা অন্য কোনো মডার্ন ল্যাঙ্গুয়েজ, এবং নন হিন্দিভাষীদের জন্য থাকবে হিন্দি অথবা ইংলিশ, এবং তৃতীয় ভাষা হিসেবে থাকবে দ্বিতীয় ভাষা হিসাবে যেটা তারা গ্রহণ করেছে সেই ভাষাটা ছাড়া অন্য যে কোনো ভারতীয় আধুনিক ভাষা হবে তার তৃতীয় ল্যাঙ্গুয়েজ। এই 3টি ভাষাকে কারিকুলামের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে? মিডিয়াম অফ কমিউনিকেশান শুড বি দ্য হোম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কমিউনিকেশান বা ইন্টারাকশানের স্টুডেন্ট কথা বলবে, ইন্টারাক্ট করবে কোন ভাষায়? না, হোম ল্যাঙ্গুয়েজে। এবং এমফাসাইজ অন মাদার টাং, অর্থাৎ মাতৃভাষার উপরে বিশেষ গুরুত্ব প্রদান করেছে এনসিএফ 2005। তারপর ম্যাথমেটিক্স সম্পর্কে এনসিএফ কী বলছে? অল স্টুডেন্ট ক্যান লার্ন দ্য নিড টু লার্ন ম্যাথমেটিক্স, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথমেটিক্সের যে প্রয়োজনীয়তা সেটাকে লক্ষ্য রেখে বা তার গুরুত্বকে লক্ষ্য রেখেই সে ম্যাথমেটিক্সটা বা গণিতটা শিখবে। দ্বিতীয়ত টিচিং অফ ম্যাথমেটিক্স টু ফোকাস অন চাইল্ড রিসোর্স টু থিঙ্ক অ্যান্ড রিজন টু ভিজুয়ালাইজ অ্যাবস্ট্রাকশন অ্যান্ড সলভ প্রবলেম, অর্থাৎ ম্যাথমেটিক্সটা সে কেন শিখবে? যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর থিঙ্কিং ডেভেলপমেন্ট হয়, তার বিচারবোধ রিজনিং যে ক্ষমতা সেই বিচারবোধের বা যুক্তিবোধের বা অ্যাবস্ট্রাকশান বা বিমূর্ত চিন্তনের বা প্রবলেম সলভিংয়ের যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো যাতে তার অর্জন হয় সেই দিকে লক্ষ্য রেখেই প্রত্যেকটা শিক্ষার্থীকে ম্যাথমেটিক্স শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত কম্পিউটারের ক্ষেত্রে বলছে ইট ইনভলভস দ্য ইউজ অফ অ্যাপ্লিকেশন অফ টুলস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ কম্পিউটার শেখার ক্ষেত্রে কম্পিউটারটা কেন শিখবে? যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির জ্ঞান যাতে তারা অর্জন করতে পারে। তারপর সায়েন্সের ক্ষেত্রে বলছে পেডাগজি অফ সায়েন্স, অর্থাৎ সায়েন্সের যে বিষয়ভিত্তিক বা পেডাগজিক্যাল যে নলেজ সেই নলেজ কী হবে? শুড বি ডিজাইনড টু
টু দ্য এম অফ লার্নিং প্রিন্সিপাল অফ সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। অর্থাৎ সায়েন্স বা বিজ্ঞানের ক্ষেত্রে তার যে অ্যাপ্লিকেশান বা নীতিগুলো আছে, প্রিন্সিপালসগুলো আছে, সেইগুলো যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সায়েন্সটাকে অন্তর্ভুক্ত করতে হবে। টু অ্যাকোয়ার skill and understand the methods and process that lead to generate and validation of scientific knowledge। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে সায়েন্টিফিক নলেজ জেনারেট করতে হবে যাতে তাদের পদ্ধতিগত নলেজ বা সায়েন্টিফিক যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউড যাতে তাদের মধ্যে ডেভেলপ হয়, সেই জন্য সায়েন্সটাকে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর শেষে কি বলছে, টিচিং অফ সায়েন্স টু ফোকাস অন মেথড and process that will nurture thinking process, creativity, curiosity and scientific attitude। অর্থাৎ সায়েন্স টিচিংটা কেমন হবে, না তা সেটা পদ্ধতিগত যে জ্ঞান সেই জ্ঞান অর্জনে সহায়তা করবে, থিঙ্কিং প্রসেসকে ডেভেলপ করবে, ক্রিয়েটিভিটি, কিউরিওসিটি, সায়েন্টিফিক অ্যাটিটিউডকে ডেভেলপ করবে। এই সমস্ত দিককে যাতে ডেভেলপ হয় সেই দিকে লক্ষ্য রেখে সায়েন্টিফিক বা সায়েন্সটাকে হচ্ছে অন্তর্ভুক্ত পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। তারপর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছে, সোশ্যাল সায়েন্স ইজ ইনক্লুডেড ইন স্কুল টু এক্সপ্লোর দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড ইন অর্ডার টু চুজ অ্যাপ্রোপ্রিয়েট ইউনিভার্সিটি কোর্সেস অ্যান্ড ক্যারিয়ার। অর্থাৎ সোশ্যাল সায়েন্সের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে বেছে নেওয়ার মাধ্যমে যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর ইউনিভার্সিটি লেভেলে গিয়ে যাতে সে সঠিকভাবে কোর্স বেছে নিতে পারে বা তার ক্যারিয়ার অর্জনে সহায়তা হয়, সেই দিকে লক্ষ্য রেখে সোশ্যাল সায়েন্সকে ডেভেলপ করতে হবে এবং তার ইন্টারেস্ট অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী, অর্থাৎ শিক্ষার্থী তার আগ্রহ অনুযায়ী যাতে সোশ্যাল সায়েন্সকে নিতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত বলছে টু এক্সপ্লোর হায়ার লেভেল অফ নলেজ অ্যান্ড ভেরিয়াস ডিসিপ্লিন। অর্থাৎ সোশ্যাল সায়েন্স কী করবে না, ভেরিয়াস যে ডিসিপ্লিন অর্থাৎ সোশ্যাল সায়েন্সের মধ্যে যে অনেকগুলো বিষয় সেই সমস্ত বিষয় সম্পর্কে নলেজ গেইন করতে সাহায্য করবে। তৃতীয়ত টু প্রমোট প্রবলেম সলভিং অ্যাটিটিউড অ্যান্ড স্কিল অ্যান্ড জেনারেট নিউ ইনসাইট অ্যান্ড নলেজ। এই সোশ্যাল সায়েন্স কী করবে না, শিক্ষার্থীর মধ্যে প্রবলেম সলভিং যে অ্যাটিটিউড সেটাকে, সেই দক্ষতাকে প্রমোট করবে, ডেভেলপ করবে এবং কি করবে না, নতুন ধরনের নলেজ কনস্ট্রাক্ট করতে, জেনারেট করতে সাহায্য করবে। সেই দিকে লক্ষ্য রেখে সোশ্যাল সায়েন্সকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর ইট ডেভেলপ দ্য থিঙ্কিং প্রসেস, ডিসিশন মেকিং অ্যান্ড ক্রিটিক্যাল রিফ্লেকশন। এই সোশ্যাল সায়েন্স কী করবে, শিক্ষার্থীর ক্রিটিক্যাল যে থিঙ্কিং প্রসেস, ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এবং ক্রিটিক্যাল রিফ্লেকশনের যে ক্ষমতা সেগুলো ডেভেলপ করবে। এরপর আমরা দেখব আর্ট এডুকেশনের ক্ষেত্রে এনসিএফ কী বলছে। আর্ট এডুকেশন ইন স্কুল is to bring about the complete development of the student personality and mental health। অর্থাৎ আর্ট এডুকেশন কী করবে না, শিক্ষার্থীর মেন্টাল হেলথ এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং তার জন্য কারিকুলামের মধ্যে আর্ট এডুকেশনকে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর আর্ট এডুকেশন ইনক্লুড মিউজিক, ড্যান্স, ভিজুয়াল আর্টস অ্যান্ড ড্রামা দ্যাট ডেভেলপ অ্যাস্থেটিক অ্যাওয়ারনেস। আর্ট এডুকেশনের মধ্যে কী কী থাকবে, মিউজিক থাকবে, ড্যান্স থাকবে, ভিজুয়াল আর্টস, ড্রামা, যা কী করবে শিক্ষার্থীর অ্যাস্থেটিক ডেভেলপমেন্টে সাহায্য করবে এবং তার যে এক্সপ্রেস করার যে দক্ষতা বা ক্ষমতা সেটাকে বিকশিত করতে সাহায্য করবে। এরপর আমরা দেখব হেলথ এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন। হেলথ এডুকেশন বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এনসিএফ বলছে টু প্রোভাইড অ্যান ইন্টিগ্রেটেড অ্যান্ড হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ হেলথ, ডিজিজ, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস এবং চিলড্রেন। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে হেলথ, ডিজিজ, অ্যাক্সিডেন্ট এবং ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে ধারণা অর্জনের জন্য এই হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর বলছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্রমোট সোশ্যাল
অ্যান্ড মোরাল ভ্যালু থ্রু গেমস, স্পোর্টস, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড। অর্থাৎ হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনের মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকবে? এনসিসি, স্কাউট, স্পোর্টস, গাইড এগুলো থাকবে, যাতে শিক্ষার্থীর মধ্যে সোশ্যাল এবং মোরাল ভ্যালু ডেভেলপ হয়। এরপর ইট প্রোভাইড স্কিল ফর ডিলিং উইথ সাইকোসোশ্যাল ইস্যু ইন স্কুল, হোম অ্যান্ড কমিউনিটি। অর্থাৎ এই হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান থেকে যে শিক্ষা তারা অর্জন করবে, এই শিক্ষা তাদের কিসে সাহায্য করবে? না স্কুল, হোম এবং কমিউনিটিতে, অর্থাৎ বিদ্যালয়, পরিবার এবং কমিউনিটির মধ্যে যে সাইকোসোশ্যাল যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলোর সঙ্গে খাপ খাওয়াতে বা সেগুলোকে কন্ট্রোল করতে এই শিক্ষা হচ্ছে সাহায্য করবে। এরপর আমরা দেখব ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে এনসিএফ কী বলছে। ওয়ার্ক এডুকেশন ইজ মেড আ ইন্টিগ্রাল পার্ট অফ স্কুল কারিকুলাম। অর্থাৎ ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা হবে পাঠ্যক্রমের একটা পাঠ্যক্রমের সঙ্গে সম্পর্কিত বা পাঠ্যক্রমের সঙ্গে একই তালে হচ্ছে ওয়ার্ক এডুকেশনকেও আমাদেরকে শিক্ষার্থীকে দিতে হবে, যাতে তাদের মধ্যে কিসের ডেভেলপ হয়? না ভ্যারাইটি অফ প্রোডাকশন অ্যান্ড অফ সার্ভিস ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি অ্যান্ড ডেভেলপ স্কিল অ্যান্ড কম্পিটেন্সিস। অর্থাৎ যেটা কি করবে? না শিক্ষার্থীর প্রোডাকশনের যে নলেজ বা সার্ভিস ওরিয়েন্টেড যে অ্যাক্টিভিটি বা সেই সম্পর্কিত সার্ভিস বা কর্ম সম্পর্কিত যে অভিজ্ঞতা বা তার স্কিল, দক্ষতা, কম্পিটেন্সিস এই সমস্তগুলো যাতে ডেভেলপ হয়, তার জন্য ওয়ার্ক এডুকেশনকেও পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং এটা কি হবে? না কোর কারিকুলামের মতো এটাকে সমান গুরুত্ব দিতে হবে। এবার আমরা স্টাডি অফ পিস এডুকেশন সম্পর্কে এনসিএফ কী বলছে? কারিকুলাম অলসো ইনকালকেট পিস অ্যান্ড ডেমোক্রেসি ইনটু দ্য স্টুডেন্ট। অর্থাৎ পিস এডুকেশন কী করবে? কারিকুলামের মধ্যে ডেমোক্রেসি বা গণতান্ত্রিক যে চেতনা সেই বা গণতান্ত্রিক দেশে থাকার জন্য যে শিক্ষা বা যে গুণের দরকার, সেটা পিস এডুকেশন আমাদেরকে সেই শিক্ষা দেবে। দ্বিতীয়ত skills that are developed as part of curriculum activities such as to listening with practice, purity of mind, to concentration, cooperation and teamwork and positive attitude। অর্থাৎ এই যে স্পিচ এডুকেশন, এটা শিক্ষার্থীর মধ্যে কোন কোন দিকে সাহায্য করবে? না তার লিসেনিং উইথ সেন্স, অর্থাৎ ধৈর্যের ক্ষমতা বাড়াবে, তার কনসেন্ট্রেশনকে বাড়াবে এবং তার কোঅপারেশন, একে অন্যের সঙ্গে চলা বা একে অন্যের সঙ্গে থাকার যে গুণ, সেই গুণের বিকশিত করবে, টিম ওয়ার্ক কে সাহায্য করবে এবং এছাড়া কি করবে? না পজিটিভ একটা অ্যাটিটিউড শিক্ষার্থীর মধ্যে গড়ে তুলতে সাহায্য করবে। সেই জন্য স্পিচ এডুকেশনকে আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর স্কুল এবং কারিকুলাম এনভায়রনমেন্ট সম্পর্কে এনসিএফে কী বলা হয়েছে এবার আমরা দেখব। প্রথমে ফিজিক্যাল এনভায়রনমেন্ট হ্যাজ টু বি মেনটেন্ড ফেভারেবল টু স্টুডেন্ট in terms of infrastructure, adequate light and ventilation, ratio of student, hygiene and safe environment। অর্থাৎ ক্লাসরুম বা স্কুল এনভায়রনমেন্টের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডিকুয়েট লাইট, যথোপযুক্ত আলোর ব্যবস্থা, ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে, স্টুডেন্টের রেশিও অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর যে রেশিও, সেই রেশিও যাতে মেনটেন হয়, হাইজিন বা সেফ এনভায়রনমেন্ট, এই সমস্ত যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট সেগুলো যাতে সঠিক হয় সেই দিকে হচ্ছে আলোকপাত করে এনসিএফ 2005। দ্বিতীয়ত কি? স্কুল গিভ ইকুয়াল অপরচুনিটি ফর অল স্টুডেন্ট টু পার্টিসিপেট অল অ্যাক্টিভিটিস উইদাউট এনি বায়াস। অর্থাৎ স্কুল কী করবে? না প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ইকুয়াল অপরচুনিটি প্রদান করবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সমানভাবে উইদাউট বায়াস, নিরপেক্ষভাবে শিক্ষা গ্রহণে আগ্রহী হয়। তৃতীয়ত বলছে স্কুল শুড অলসো ট্রিট স্টুডেন্ট উইথ ইকুয়ালিটি, জাস্টিস, ডিগনিটি অ্যান্ড রাইট অফ দ্য স্টুডেন্ট।
অর্থাৎ স্কুল কি করবে না, প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে সমান ব্যবহার করবে, বা প্রত্যেকটা স্টুডেন্টকে সমানভাবে দেখবে, সমান মর্যাদা দেখবে, এবং প্রত্যেকটা শিক্ষার্থীর যে অধিকার সেই অধিকারের দিকে লক্ষ্য রাখবে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে স্কুলের ক্ষেত্রে যাতে থাকে সেই দিকে লক্ষ্য রাখার কথা এনসিএফ 2005 হচ্ছে বলে। তারপর কি বলছে, পলিসি অফ ইনক্লুশন হ্যাজ টু বি পার্ট অফ দ্য স্কুল ফর মার্জিনালাইজ অ্যান্ড ডিফারেন্ট এবল স্টুডেন্ট। অর্থাৎ ইনক্লুশনের যে নিয়ম নীতি, অর্থাৎ অন্তর্ভুক্তি শিক্ষামূলক যে নিয়ম নীতি, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যাতে সমানভাবে এবং একই সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা হচ্ছে স্কুল করবে। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী বলতে যে সমস্ত মার্জিনালাইজড যে সমস্ত স্টুডেন্ট আছে বা ডিফারেন্ট লেভেল যে সমস্ত স্টুডেন্ট আছে সেই সমস্ত স্টুডেন্টের জন্য স্কুল কী করবে, শিক্ষার ব্যবস্থা করবে যাতে তারা সবার সঙ্গে সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। তারপর কি বলছে, পারফরমেন্স ইজ নট এভরিথিং। অর্থাৎ স্কুল যেন এটা দিকে না লক্ষ্য রাখে শুধুমাত্র পারফরমেন্সকেই যাতে সব থেকে বেশি গুরুত্ব না দেয়, যাতে স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দেয়, জ্ঞান অর্জনের দিকে বেশি গুরুত্ব দেয়, মার্কসের উপরে বেশি গুরুত্ব যাতে না দেয় সেদিকে স্কুল হচ্ছে লক্ষ্য রাখবে। তারপর বলছে দ্য স্কুল শুড অলসো be well equipped with libraries, laboratories and educational technology laboratories। অর্থাৎ স্কুলের মধ্যে কি কি থাকবে, লাইব্রেরি থাকবে, ল্যাবরেটরি থাকবে এবং এডুকেশনাল টেকনোলজির যে ল্যাবরেটরি সেটা থাকবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সঠিক সময় তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র অর্থাৎ বই বা প্র্যাকটিক্যালের যে সমস্ত কাজকর্ম সেগুলো যাতে সঠিকভাবে করতে পারে তার ব্যবস্থা হচ্ছে স্কুলের মধ্যে থাকবে। এবার আমরা শেষে সিস্টেমেটিক রিফর্ম সম্পর্কে দেখব। অর্থাৎ এডুকেশন সিস্টেমেটিক বা পদ্ধতিগতভাবে যে সমস্ত পরিবর্তনগুলো আনতে হবে বা সিস্টেমেটিক রিফর্মসের ক্ষেত্রে যে সমস্ত দিকগুলো লক্ষ্য রাখতে হবে সেইগুলো কি কি বলছে সেগুলো আমরা দেখব। প্রথমেই বলছে লার্নার সেন্ট্রিক এডুকেশন সিস্টেম। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে লার্নার সেন্ট্রিক বা শিশুকেন্দ্রিক চিন্তাভাবনা বা শিশুকেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা করতে হবে বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত লার্নার অটোনমি, অর্থাৎ শিক্ষার্থী স্বয়ংশাসিত শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষার্থী সে নিজে থেকে ডিসিপ্লিন হবে এবং সে নিজে থেকেই শিখবে, তার শিক্ষাটা স্বশিক্ষণ হবে, সে নিজেকে পরিচালিত করবে। এই দিকে লক্ষ্য রেখে আমাদের এডুকেশন সিস্টেমটাকে তৈরি করতে হবে। তৃতীয়ত টিচার ইজ আ ফ্যাসিলিটেটর, যেখানে শিক্ষক থাকবেন একজন ফ্যাসিলিটেটর, তিনি শুধুমাত্র শিক্ষার্থীকে সাহায্য করবেন জ্ঞান অর্জনে, সহায়তা প্রদান করবে। যেখানে শিক্ষককে কী বলা আছে, একজন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের ভূমিকা পালন করবে। তারপর বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সংমিশ্রণ থাকবে, বিভিন্ন বিষয়ের থেকে বিষয়ের জ্ঞান প্রদানের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। সেই রকমভাবে আমাদের কারিকুলাম স্ট্রাকচার বা এডুকেশন সিস্টেমটাকে রিফর্ম করতে হবে। তারপর বলছে কন্টিনিউয়াস অ্যাপ্রেজাল ইন এডুকেশন সিস্টেম, অর্থাৎ এডুকেশন সিস্টেমের মধ্যে যে কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট বা এডুকেশন সিস্টেমটা যাতে একটা গতিশীল প্রক্রিয়া হয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, শিক্ষার্থীর সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সঠিক বিকাশগুলোকে যাতে গুরুত্ব দিতে পারে, সেই রকমভাবে আমাদের কারিকুলাম স্ট্রাকচার এবং এডুকেশন সিস্টেমটাকে সেই রকমভাবে রিফর্ম করতে হবে। এই হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। অর্থাৎ বর্তমানে আমরা যে শিক্ষা ব্যবস্থা বা যে ফ্রেমওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করছি সেটাই হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠতম একটা ফ্রেমওয়ার্ক, যেটা 2005 সালে তৈরি হয়। এবং কোন রিপোর্টের ভিত্তিতে? লার্নিং উইদাউট বার্ডেনের ভিত্তিতে। এই যে রিপোর্টটা, যার চেয়ারম্যান ছিলেন প্রফেসর ইয়াসফাক, এই এনসিএফ শিক্ষাক্ষেত্রে বিশেষ একটা পরিবর্তন নিয়ে উপস্থাপিত হয়।
তাহলে আজকের এই পর্যন্ত। ধন্যবাদ।